শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা জাবেদার পার্টটা নিয়েছিলাম, জাবেদার শুরু করেছিলাম গত ক্লাসে। তো আমি তোমাদের তুষার স্যার, ক্লাস 9 আজকে হিসাব বিজ্ঞানের সেই জাবেদার অংশটাই তো আমার নেব, এবং আমরা আজকে দেখব কিছু জাবেদার সূত্র প্লাস কিছু জাবেদার দাখিলা কীভাবে করতে হয় সে সম্পর্কিত আলোচনাটা আমরা আজকে করব। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে জাবেদার যে কাজগুলো আমি তোমাদের দিয়েছি, জাবেদার ক্লাসে যে বাড়ির কাজগুলো আমি দিয়েছিলাম সেই বাড়ির কাজগুলো তোমরা করার জন্য, যাই হোক আমি হয়তো এরকম আশানুরূপ হয়তো পাইনি, আরও পাওয়ার দরকার ছিল। যাই হোক ভবিষ্যতে তোমরা করবে, এই ক্লাসের পর থেকে তোমরা আরও বেশি অ্যাক্টিভ হবে সে আশাবাদ আমি ব্যক্ত করব। যাই হোক আমাদের আজকের পাঠে চলে যাই। তবে তার আগে জাবেদার আমার আজকের পর্বে যাওয়ার আগে আমি গতকাল অর্থাৎ গতবারে আমি যে প্রশ্নটা যে ক্লাসটা আমরা করেছিলাম গত ক্লাসে, তখন আমি তোমাদের সেখানে কিছু ইনস্ট্রাকশনস দিয়েছিলাম যে কেমন প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন জুড়ে দেওয়া যেতে পারে, এবং সূত্র সম্বন্ধে কিছু আমরা সেগুলোর একটু পুনরালোচনা করব। পুনরালোচনা বলতে আমাদের একটু সুবিধার জন্য, যেহেতু আমরা আজকে জাবেদার দাখিলা কীভাবে করতে হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট বিবেচ্য বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। সেই বিবেচ্য বিষয়ের অংশ হিসেবে আমরা গত ক্লাসে কিছু অংশ আজকে আমরা রিপিট করব। ঠিক আছে, আমরা পুনরায় আবার দেখব যাতে তোমাদের মনে পড়ে, এবং আজকের ক্লাসটা যাতে বুঝতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। গত ক্লাসে আমি বলেছিলাম যে জাবেদার থেকে তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে সরি কেমন প্রশ্ন আসতে পারে। তোমাদের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও, ক্রয় জাবেদা নির্ণয় করো, বিক্রয় জাবেদা নির্ণয় করো, ক্রয় ফেরত জাবেদা নির্ণয় করো, বিক্রয় ফেরত জাবেদা নির্ণয় করো, কারবারি বার্তার পরিমাণ নির্ণয় করো, নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো, এই ধরনের প্রশ্নগুলো। এবং এটাও বলেছিলাম যে প্রশ্নগুলোর সাথে যে প্রশ্নগুলো জুড়ে দেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে এইগুলো: মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, মোট মূলধনের পরিমাণ নির্ণয় করো, ডেবিট নোট তৈরি করো, ক্রেডিট নোট তৈরি করো, ডেবিট ভাউচার তৈরি করো, ক্রেডিট ভাউচার তৈরি করো, চালান তৈরি করো, ক্যাশ মেমো তৈরি করো, মোট ক্রয়ের পরিমাণ, মোট বিক্রয়ের পরিমাণ, এ ধরনের আসতে পারে। এবং তোমাদের গত ক্লাসে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেখানে ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, চালান, ক্যাশ মেমো, এই ছকগুলো আমি তোমাদের আঁকতে বলেছিলাম। আশা করি তোমরা এঁকেছো, এবং হয়তো অনেকে সাবমিট করনি। সাবমিট না করলেও তোমরা যদি বাসায় এঁকে থাকো তাও তোমাদের লাভ হবে। আমাকে জাস্ট তোমরা জানালে হবে যে স্যার হ্যাঁ আমরা করেছি, আমরা এগুলো ছকগুলো আগে করেছি। যদিও আমরা দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় করার সময় সেই ছকগুলো আমরা করেছিলাম, তারপর তোমাদের আর একটু মনে করে দেওয়ার জন্য এবং ছকগুলো তোমরা ভুলে না যাও সেজন্য তোমাদের আবার কাজটা দিয়েছিলাম। আশা করি তোমরা করেছো। এবং পরবর্তীতে বলেছিলাম যে এই প্রশ্নগুলো অধ্যায় 2 এবং অধ্যায় 5-এর মধ্যে তোমরা পাবে, যেহেতু অধ্যায় 2 এবং অধ্যায় 5 আমাদের আগে হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে প্রশ্নগুলো তো তোমাদের দেওয়াটা তেমন কোনো কঠিন কাজ হবে না মনে হয়, তাই না? ওকে, তারপরে আবার মনে করিয়ে দিলাম অধ্যায় 2 এবং অধ্যায় 5গুলো একটু ভালো করে দেখবে। ওকে, এবং তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় যেগুলো মনে রাখতে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে বলেছিলাম যে নগদ আসলে বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, নগদ চলে গেলে ক্রেডিট হয়, সকল সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, সকল সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়, দেনাদার বৃদ্ধি পেলে ডেবিট হয়, দেনাদার হ্রাস পেলে ক্রেডিট হয়, সকল দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সকল দায় হ্রাস পেলে ডেবিট হয়, পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর পাওনাদার হ্রাস হলে ডেবিট হয়। এবং সূত্রগুলোকে আমরা একটা সহজ ভাষায় বা সহজ কথায় মনে রাখার কথা বলেছিলাম যে সম্পদ, খরচ, ক্ষতি এগুলো যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয়, দায়, লাভ এগুলো বৃদ্ধি পেলে হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ শুধু বলেছিলাম যে একটা সূত্র তোমরা মনে রাখো যে সম্পদ, খরচ, ক্ষতি এগুলি বৃদ্ধি পেলে ডেবিট। তো যদি সম্পদ, খরচ, ক্ষতি এগুলি বৃদ্ধি পায়, যদি ডেবিট হয় তাহলে হ্রাস পেলে ক্রেডিট হবে। আর সম্পদ, খরচ, ক্ষতির এগেনস্টে বলেছিলাম যে বিপরীতে বলেছিলাম আয়, দায়, লাভ হবে। অর্থাৎ সম্পদ, খরচ, ক্ষতি একটা পার্ট, আয়, দায়, লাভ একটা পার্টকে, অর্থাৎ দুটোকে ভিন্নভাবে দেখতে বলেছিলাম। সম্পদ, খরচ, ক্ষতি যদি বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে আয়, দায়, লাভ এগুলি বৃদ্ধি পেলে ক্রেডিট। ঠিক উল্টোটা তোমাদের এই ক্রস সিস্টেমটা তোমাদের মনে রাখতে বলেছিলাম। যাই হোক, শুধু একটা সূত্র মনে রাখলে পুরো জায়গাটা তোমাদের মনে থাকবে। সম্পদ, খরচ, ক্ষতি এগুলো বৃদ্ধি পেলে ডেবিট, আর এগুলো এগেনস্ট হিসাবে হচ্ছে আয়, দায়, লাভ বৃদ্ধি পেলে ডেবিট, সুতরাং এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে, উল্টোটা হবে।
যাই হোক, তো আজকে জাবেদা দাখিলার বিবেচ্য বিষয়সমূহ সম্বন্ধে একটু বলি, যেটা গতকাল অর্থাৎ গতবার বলেছিলাম আমি গত ক্লাসে। এইগুলো যে পণ্যের নামে, চেকের নামে, আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে, চুরি বা নষ্ট নামে, হ্যাঁ, কাগজ, কলম, পেন্সিল এগুলোর নামে, কম্পিউটার আইসি, ফটোকপি এগুলোর নামে, ঘড়ি, স্টাপলার, ক্যালকুলেটর এগুলোর নামে কোনো ধরনের হিসাব হবে না। পণ্যের নামের বদলে আমরা হিসাব লিখব ক্রয় বিক্রয়, চেকের নামের বদলে লিখব ব্যাংক, আয় ব্যয়ের ক্ষেত্রে লিখব সংশ্লিষ্ট আয় ব্যয়ের হিসাব, চুরি বা নষ্ট যদি কিছু হয় সেটার ক্ষেত্রে আমরা লিখব বিবিধ ক্ষতি, কাগজ, কলম, পেন্সিল, স্কেল এগুলো না হয়ে হবে মনিহারি হিসাব, কম্পিউটার আইসি, ফটোকপি এগুলোর নামে না হয়ে হবে অফিস সরঞ্জাম হিসাব, ঘড়ি, স্টাপলার, ক্যালকুলেটর এগুলো নামে না হয়ে হবে অফিস সাপ্লাইজ হিসাব। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা জাবেদায় ঠকে যাব, জাবেদা করতে গিয়ে আমরা প্রতি মুহূর্তেই কি আটকে যাব। এবার একটু দেখি যে জাবেদায় আসলে আজকের কাজ যেটা আমরা করতে চাচ্ছি, জাবেদায় আসলে কি হয়। জাবেদাটা হচ্ছে ঠিক এরকম একটা ছক। 2019 সালের 31 জানুয়ারি সমাপ্ত মাসের জন্য একটা জাবেদার ছক আমি এখানে করে দেখালাম। জাবেদায় মূলত এই 5টা ঘর থাকে: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবং বিবরণে এখানে কি থাকে? ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে একটা ব্যাখ্যা থাকে, একটা বর্ণনা থাকে, ছোট একটা ব্যাখ্যা থাকে বা বর্ণনা থাকে। এই ব্যাখ্যা বা বর্ণনাটা এখন তোমার অনেক ক্ষেত্রে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। তবে তোমরা যদি পারো অবশ্যই সেই ব্যাখ্যাটা দেওয়ার চিন্তা ভাবনা করবে, অবশ্যই দেওয়ার চিন্তা ভাবনা করবে, দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে ভালো করে একটু এই ঘরটা দেখে নাও: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, এটা হচ্ছে জাবেদার ছকটা। এবার আমরা জাবেদাগুলোকে একটু লক্ষ্য করি। কেমন জাবেদাগুলো কেমন হয়, কিভাবে হয় এবং কিভাবে করতে হবে। যে ডেবিট এবং ক্রেডিটের কথা বলেছি আমি, যে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এটা ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো 50,000 টাকা, ব্যাংকে জমা করা হলো 50,000 টাকা। এটার জন্য জাবেদাটা হচ্ছে এটা, যে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, আমি বলেছিলাম সম্পদগুলো বাড়লে ডেবিট হয় এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। আমি যখন ব্যাংকে টাকা জমা রাখছি, ব্যাংকটাও আমার জন্য সম্পদ, আবার আমার থেকে ক্যাশ টাকাও চলে যাচ্ছে, সুতরাং ক্যাশটাও কিন্তু বা নগদটাও কিন্তু আমার কাছে সম্পদ। তো একদিকে সম্পদ বাড়ছে, আবার অন্যদিকে সম্পদ কমছে। যখন সম্পদ বাড়ছে তখন ডেবিট হচ্ছে, যে হিসেবে বাড়ছে, কোথায় বাড়ছে? ব্যাংক হিসেবে। তাহলে ব্যাংক ডেবিট হচ্ছে। আবার যেহেতু ক্যাশ টাকা আমার কমে যাচ্ছে, নগদ টাকা আমার কমে যাচ্ছে, সেহেতু নগদ হিসাব ক্রেডিট হচ্ছে। ওকে, তাহলে আবার একটু জাবেদাগুলো আমরা লক্ষ্য করি। আমি বিভিন্ন সংক্রান্ত বিভিন্নভাবে জাবেদাগুলোকে আলাদা করেছি, তোমরা ভালো করে একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবে। সবগুলো জাবেদা হয়তো এখানে আসবে না, কিছু কিছু জাবেদা আমি জাস্ট মূল জাবেদাগুলো নিয়ে একটু আলোচনা করছি, যেগুলো মূল জাবেদা হিসেবে দেখবে। পণ্য ক্রয় করা হলো বা পণ্য নগদে ক্রয় করা হলো। ঠিক আছে, পণ্য ক্রয় করা হলো বা পণ্য নগদে ক্রয় করা হলো, বা পণ্য ক্রয় বা ক্রয়ের নিকট হতে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা। সেক্ষেত্রে জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। কেন হবে? আমি বলেছিলাম পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো ক্রয় হিসাব দিয়ে কোনো পণ্য হিসাব দিয়ে কোনো ধরনের কি নাম হয় না। সেক্ষেত্রে আমাদের জাবেদার ক্ষেত্রে কি চেঞ্জ হবে? পণ্য ক্রয়ের জায়গায় শুধুমাত্র ক্রয় হিসাব হবে, ক্রয় হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, নগদে পণ্য ক্রয় করছি, নগদ হিসাব বা সম্পদ কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, সেজন্য ক্রেডিট হলো। আর ক্রয়টা হচ্ছে আমার ব্যয় বা খরচ, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। আমি বলেছিলাম সম্পদ খরচ, খরচ মানে ব্যয় আর কি, সম্পদ খরচ এগুলো বাড়লে ডেবিট, সম্পদ খরচ এগুলো কমলে ক্রেডিট। তাহলে এখানে আমার সম্পদ খরচ বেড়েছে, সম্পদ কমেছে। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে বা ক্রয় ফেরত বা বহি ফেরতের ক্ষেত্রে জাবেদাটা কি হবে? অর্থাৎ নগদে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয়, সেক্ষেত্রে আমার নগদান হিসাবটা কি হবে? ডেবিট হচ্ছে, আমার নগদ টাকাটা ফেরত চলে আসছে, এবং ক্রয়টা আমি কি করে দিচ্ছি? ক্রয়টা কমে ফেলছি, আমার খরচটাও কমে গেল, আমার নগদ অর্থাৎ সম্পদটাও বেড়ে গেল। এ ধরনের জাবেদা সাধারণত দেওয়া হয় না, শুধুমাত্র ক্রয় ফেরত বা বিক্রি ফেরত দেওয়া হয়। আর ক্রয় ফেরত আর বিক্রি ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে নিচে যে হিসাবটা আছে সেটাই ইউজ করা হয়, যে ক্রয় ফেরত বা বিক্রি ফেরত। অর্থাৎ আমি যদি বলি যে নগদে ক্রয়কৃত পণ্য নগদ ক্রয় ফেরত, নগদ বিক্রি ফেরত বা বহি ফেরত, সেক্ষেত্রে এই জাবেদাটা হচ্ছে। চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হয়।
অর্থাৎ সোজা কথা, ক্রয়ের ক্ষেত্রে সবগুলোই ডেবিট হচ্ছে, ক্রয়ের সাথে ডেবিট হচ্ছে, খরচ বাড়ছে ডেবিট। এবং আমার এখানে কি সম্পদ হ্রাস পেয়েছে, চেকের মাধ্যমে যাওয়ার টাকা মানে আমার ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, সেহেতু ব্যাংক হিসাবটা এখানে ক্রেডিট হল। ধারে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য ক্রয় করা হলো বা ক্রয়ের নিকট থেকে পণ্য ক্রয় 5,000 টাকা, এক্ষেত্রে ক্রয় হিসাব ঠিকই ডেবিট হচ্ছে, যেহেতু আমার খরচ বাড়ছে, খরচ বাড়লে ডেবিট হয়। আবার বাকিতে যখন আমি পণ্য ক্রয় করছি তখন আমার পাওনাদারও বাড়ছে, আমার কাছ থেকে টাকা পাবে কে পাবে? পাওনাদার পাবে। সেক্ষেত্রে বিবিধ পাওনাদার বা যদি পাওনাদারের নাম থাকে, যেমন এখানে নাম আছে ক, হ্যাঁ, যদি মজনু থাকে তাহলে মজনু হিসাব হবে, যদি লাইলি থাকে তো লাইলি হিসাব হবে, বিবিধ পাওনাদার না হয়ে মজনু হিসাব বা লাইলি হিসাব হবে, তাই না? নামগুলো সুন্দর, খুব সুন্দর। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট হবে। পাওনাদারটা কেন ক্রেডিট হলো? পাওনাদার হচ্ছে দায়, আমি বলেছি আয় দায় লাভ এগুলো বাড়লে ক্রেডিট হয়, এটা বাড়ছে না, আমার পাওনাদার বেড়েছে, পাওনাদার বাড়লে ক্রেডিট হয়। ধারে ক্রয়কৃত পণ্য বা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে বা ক্রয় ফেরত বা বহি ফেরত যদি থাকে শুধু, সেক্ষেত্রে যাবে দেওয়া হবে এটা, আমার পাওনাদার বাড়বে, পাওনাদার হিসেবে ডেবিট, পাওনাদার কমবে, পাওনাদার হিসেবে ডেবিট। আমি বলেছি দায় কমবে ডেবিট হয়, দায় বাড়লে ক্রেডিট হয়, এখানে দায় বেড়েছিল ক্রেডিট হয়েছিল, এখানে দায় কমছে, অর্থাৎ আমি যে পণ্য ক্রয় করেছিলাম সেটা ফেরত দিচ্ছি, বাকিতে নিয়েছিলাম যেহেতু, সেজন্য আমার পাওনাদার কমে যাচ্ছে এবং আমার ক্রয় ফেরত, আমার খরচ কমে যাচ্ছে, খরচটা বেড়েছিল এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, এরপরে হিসাবে যাও, নগদে মণিহারি ক্রয় করা হলে তার জাবেদাটা কি হবে? নগদে মণিহারি ক্রয় হলে তার জাবেদাটা হবে মণিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমি বলেছিলাম যে নগদে যদি কোনো লেনদেন করা হয় সব সময় নগদ হিসাব ক্রেডিটই হবে, যেহেতু আমি নগদে টাকা দিয়ে দিচ্ছি, নগদ খরচ করছি, সম্পদ চলে যাচ্ছে, সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট হয়। আর মণিহারিটা হচ্ছে খরচ, খরচ বাড়লে ডেবিট হবে। ক্রয়ের নিকট হতে পণ্য ক্রয় করে 50% নগদ এবং 50% চেকে প্রদান, 50% নগদ এবং 50% চেকে প্রদান করছি, সেহেতু ক্রয় হিসাবটা ডেবিট হচ্ছে, খরচ বেড়েছে ডেবিট। এবং ক্রেডিট হবে কিন্তু আমার নগদ টাকাও যাচ্ছে 50%, ব্যাংক থেকেও টাকা যাচ্ছে 50%, আমার 10,000 টাকা 50%, 5,000 টাকা 5,000 টাকা ক্রেডিট হবে। নগদ হিসাব 5,000 টাকা, ব্যাংক হিসাব 5,000 টাকা, দুটোই ক্রেডিট, সম্পদ চলে যাচ্ছে। বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে তার জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট হবে, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট হবে। কেন? ক্রয় সবসময় ডেবিট হচ্ছে, আমি ক্রয় করলেই ক্রয় ডেবিট হচ্ছে। হ্যাঁ, মূলত কয়েকটা বিষয়ের জন্য ক্রয়টা ক্রেডিট হয়, সেটা আমরা পরে আলোচনা করছি, ধীরে ধীরে দেখতে পাবো। ক্রয় করলে ডেবিট হয়, আমার খরচ বেড়েছে, এবং কিসের মাধ্যমে? বিলের মাধ্যমে। এই বিলটা কি বিল? প্রাপ্য বিল। ঠিক আছে, অর্থাৎ যে বিলটা তুমি পাবা ভবিষ্যতে, তাহলে সেটা অবশ্যই টাকার অঙ্ক, সেই বিলটা দিয়ে তুমি কি করছো? এই ক্রয়টা করছো, খরচ বেড়েছে এবং আমার একটা প্রাপ্য বিল বা সম্পদটা চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তো বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে তার জাবেদাটা কি হবে? বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে তার জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাবে ডেবিট। বিনামূল্যে পণ্য বিতরণ কেন করা হয়, কিসের জন্য করা হয়? আমি যদি কাউকে বিনামূল্যে একটা পণ্য দিয়ে দিই, এটা কি জন্য করি? নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ঠিক আছে, এরকম বাজারে মাঝামাঝি বিভিন্ন পণ্য ব্যবহার করে নিয়ে এসে মানুষকে ফ্রি খাওয়ানো হয়, ফ্রি খাওয়ানো হয়, বিনামূল্যে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, সেজন্য বিজ্ঞাপনের সাথে কী হবে? ডেবিট হবে। এবং আমার পণ্যটা চলে যাচ্ছে, যে পণ্যটা আমি বিক্রয় করতে পারতাম সে পণ্যটা আমার কি চলে যাচ্ছে? সেটা আমি ফ্রি দিয়ে দিচ্ছি, যার কারণে আমার ক্রয়কৃত পণ্য কমে যাবে। ঠিক আছে, ক্রয়কৃত পণ্য যেটা আমার আগে ছিল সেটা কমে যাবে। ক্লিয়ার? এখানে ব্যাটের হ্রাস হচ্ছে মনে হচ্ছে, ব্যাটের হ্রাসই হবে, ঠিকই আছে, অর্থাৎ আমার পণ্যগুলো কমে যাচ্ছে, হ্রাসটা হয়ে যাচ্ছে, এবং সেটা আমি বিজ্ঞাপন হিসেবে দেখা দিচ্ছি খরচটা। আমার পণ্য খরচ কমিয়ে আমার বিজ্ঞাপন হিসেবে এই খরচটা দেখা দেওয়া হচ্ছে, সেজন্য এখানে খরচ বেড়েছে, এখানে খরচ কমেছে। এ ধরনের মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে তার জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। ওই যে পণ্য উত্তোলন করেছে, তাহলে আমার পণ্য হ্রাস পাচ্ছে, পণ্য হ্রাস পালে এখানে কি হয়? পণ্য তো আমরা হিসাবে জানতে পারি না, ক্রয় হিসাব লিখতে হয়, সেজন্য ক্রয় হিসাবটা আমি ক্রেডিট করলাম। আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন মানে মালিক উত্তোলন করেছে, উত্তোলন করা মানে আমার দায় হ্রাস হওয়া, অর্থাৎ মালিক যখন কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে তখন কিন্তু কারবার কাছ থেকে মালিকের দায়টা কমে যায়। মালিকের কাছে সর্বদা কারবার কি বদ্ধ? দায়বদ্ধ, তাই না? কেন? মূলধন নিয়ে এসছে মালিক,
তো মালিক যেহেতু মূলধন নিয়ে এসছে, মালিক সবসময় দায়বদ্ধ কারবারের কাছে। আর সেই কারবার থেকে যখন বা সেই ব্যবসা থেকে যখন মালিক উত্তোলন করে, তখন কিন্তু হ্যাঁ কারবারে কি হয় বা ব্যবসার কি হয়, দায় হ্রাস পায়। ঠিক আছে, তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় একটা কথা বলা হয়েছে, মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু দুটো ভিন্ন সত্তা, আলাদা সত্তা। মালিকের সাথে ব্যবসা এবং ব্যবসার সাথে মালিকের কেই একদম পুরোপুরি আলাদা সম্পর্ক, এটা একই না। ঠিক আছে, ব্যবসার নামে যদি কেস করা হয় সেখানে মালিক দায়বদ্ধ হবে না, আবার মালিকের নামে যদি কেস করা হয় সেখানে ব্যবসা কিন্তু ঠিকই থাকবে, ব্যবসা কিন্তু চুপ থাকবে না, ব্যবসা কিন্তু বসে থাকবে না। ক্লিয়ার, দুটো আলাদা সত্তা। সেজন্য মালিক যদি উত্তোলন করে ব্যবসার থেকে, সেক্ষেত্রে ব্যবসায়ের কি হয়, দায় হ্রাস পায়। আর দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট। দায় হ্রাস পেলে ডেবিট হয়। ওকে, এবার আসো বিক্রয় সংক্রান্ত জাবেদা। আমরা এতক্ষণ পড়লাম ক্রয় সংক্রান্ত জাবেদা, এবার আসো বিক্রয় সংক্রান্ত জাবেদা। পণ্য বিক্রয় করা হলো বা নগদে পণ্য বিক্রয় করা হলো, বা পণ্য বিক্রয় বা সুদীপের নিকট নগদে পণ্য বিক্রয়। আমি শুধু পণ্য বিক্রয় বললে নগদ ধরে নিতে হবে, নগদে পণ্য বিক্রয় করলেও নগদ ধরে নিতে হবে, পণ্য বিক্রয় বললেও নগদ ধরতে হবে, সুদীপের নিকট নগদে পণ্য বিক্রয় করলেও নগদে ধরতে হবে। সেক্ষেত্রে একটাই জাবেদা, আমার কাছে ক্যাশ টাকা আসলো, আমি পণ্য বিক্রয় করার কারণে আমার কাছে নগদ টাকা আসলো, সেজন্য নগদ আসবে ডেবিট। আর বিক্রয়টা হচ্ছে আমার আয়, আয় দায় লাভ এগুলো বাড়লে ক্রেডিট হয় বলেছিলাম, মনে আছে? ওই যে একটাই সূত্র। তাহলে এখানে বিক্রয়টা হচ্ছে আয়, আমি বিক্রি করলে আয় বাড়ছে আমার, সেজন্য আয় বেড়েছে বিধায় এখানে বিক্রয় সূত্র হচ্ছে ক্রেডিট। 2, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত আনতে ফেরত, এগুলো অর্থাৎ নগদ বিক্রয় ফেরত, নগদ আনতে ফেরত যদি আমি বলি ওই একই রকম। যারা বিক্রয় ফেরত বা আনতে ফেরত হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমার নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা আগে পেয়েছিলাম, পরে যখন ফেরত দিচ্ছি তখন আমার বিক্রয় কমে যাচ্ছে, সেটা বিক্রয় ফেরত হয়ে যাচ্ছে এবং নগদ টাকা আমার হ্রাস হচ্ছে। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ঠিক আগের মতো যাবে, শুধুমাত্র নগদের ঘরে কি হচ্ছে, ব্যাংক শব্দটি হচ্ছে, কারণ এখানে ক্যাশ টাকা দিয়ে আমি বিক্রয় করেছি, আর এখানে আমি চেক দিয়ে বিক্রয় করেছি। চেক দিয়ে বিক্রয় করার কারণে আমার কিন্তু ক্যাশ টাকা আসেনি, এই চেকগুলো গিয়ে জমা হবে কোথায়, ব্যাংকে। তাহলে আমার ব্যাংকে টাকাটা বাড়ছে, আমার ক্যাশ বাক্সে কিন্তু টাকাটা আসছে। সেক্ষেত্রে আমার আয় বাড়লো ক্রেডিট, ব্যাংকে টাকা বাড়লো ডেবিট। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে এবং চেকটি যদি সঙ্গে সঙ্গে সেদিনই ব্যাংকে জমা দেয় তার জাবেদা, এটা এখন আর প্রয়োজন হয় না, এটা তখনই ছিল। আমি জাস্ট এটা তারপরে পুরনো একটা জাবেদা তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য বললাম। এই জিনিসটা আগেই করা হতো, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে এবং চেকটি যদি সঙ্গে সঙ্গে সেই দিনই ব্যাংকে জমা দেয় তার জাবেদা। আগে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব না বলে নগদান হিসাব ধরা হতো, ক্যাশ টাকা হিসেবে ধরা হতো। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে তখন চেকটা যদি সঙ্গে সঙ্গে ওই দিনই ব্যাংকে জমা না দেয় তাহলে সেটাকে ক্যাশ টাকা হিসেবে ধরা হতো, নগদান হিসাব ধরা হতো। কিন্তু এখন বর্তমানে চেক দিয়ে যতগুলোই ক্রয় বিক্রয় করা হয় একটা কারবারের মধ্যে, সেগুলো সবগুলোই কি চেক হয়, দাগ কাটে চেক। ঠিক আছে, সেগুলো সবগুলো ক্রস চেক হয়। ক্রস চেক হওয়ার কারণে অতীতে ব্যাংকের জায়গায় আমরা নগদান হিসাব দিলেও এখন কিন্তু ব্যাংকের জায়গায় আমরা নগদান হিসাব দিতে পারবো না। ঠিক আছে, এখন চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলেও তার হিসাব নাম হবে ব্যাংক হিসাব। আগে কিন্তু সেটা করা হতো না, আগে বলা হতো চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে এবং চেকটি যদি সঙ্গে সঙ্গে, অর্থাৎ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, এরকম বললে তার জাবেদাটা হতো এটা। কিন্তু এখন তা না, এখন চেক কথাটা বললেই ব্যাংক, মনে থাকবে, চেকের কথাটা বললে কি ব্যাংক। ধারে পণ্য বিক্রয় বা বাকিতে পণ্য বিক্রয় করা হলো, সুদীপের নিকট পণ্য বিক্রয় করা হলো, এই যে নাম দিলাম এখানে কিন্তু টাকা দিইনি। এর আগেরটা ছিল সুদীপের নিকট নগদে পণ্য বিক্রয়, কিন্তু এখন বলছে কি সুদীপের নিকট পণ্য বিক্রয়। সুদীপের নিকট যখন পণ্য বিক্রয় বলছে তাহলে মানে বোঝা যাচ্ছে যে সুদীপের নিকট আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি, তাই না? এক্ষেত্রে বাকিতে যদি আমি পণ্য বিক্রয় করি, বিক্রয় সূত্রে ক্রেডিট হবে, আমার আয় বেড়েছে, আয় বাড়লে ক্রেডিট। ঠিক আছে, বিক্রয় শুধুমাত্র একটা কারণে বিক্রয় শুধুমাত্র ক্রেডিট হয়, নাহলে ডেবিট হয়, নতুবা বিক্রয় সব সময় ক্রেডিট হয়, এটা তোমরা দেখতে পারবে। বিক্রয় হিসাব সবসময়ই ক্রেডিট হয়, শুধুমাত্র একটা বিষয় ডেবিট হয়, আমি দেখাবো সেটা কখন ডেবিট হয়। ধারে যদি পণ্য বিক্রয় করা হয় আমার দেনাদার বাড়ে, অর্থাৎ আমি কারো কাছ থেকে টাকা পাবো, আমি পণ্য বিক্রয় করছি ধারে, তাহলে আমি টাকা পাবো কারো কাছ থেকে, আমার সেই দেনাদার বাড়বে। আর দেনাদার হচ্ছে আমার জন্য সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, সেক্ষেত্রে দেনাদার হিসেবে ডেবিট হচ্ছে। আর সে দানাদার যদি নাম থাকে, সুদীপ, প্রদীপ, কুদীপ, যা হোক, যাই নাম থাকুক সেই নামটাই সেখানে বসাইতে হবে যদি নাম থাকে, আর যদি নাম না থাকে তাহলে বিবিধ দানাদার হিসেব দিতে হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, ধারে বা বাকিতে
বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে বা বিক্রয় ফেরত বা আনতে ফেরত যদি থাকে যে বিক্রয় ফেরত এত টাকা, আনতে ফেরত এত টাকা, তাহলে বুঝে নিতে হবে ধারে বিক্রয় ফেরত, ধারে আনতে ফেরত। সেক্ষেত্রে যাবে একটাই, বিক্রয় ফেরত বা আনতে ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। আমার সম্পত্তিটা কমে গেল, আমি ধারে পণ্য বিক্রয় করেছিলাম, আমার দেনাদার বেড়েছিল। এখন যেহেতু আমি পণ্যটা ফেরত পাচ্ছি, সেক্ষেত্রে আমার দেনাদার কমে গেল, আর দেনাদার হ্রাস পেলে কি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আর বিক্রয় ফেরত, আমার আগে বিক্রয়টা ছিল আয়, এখন সে আয়টা কমে যাচ্ছে, আমি বিক্রয় ফেরত করার কারণে কমে যাচ্ছে। আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। সেক্ষেত্রে আয় যখন হ্রাস হয়েছে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট হয়েছে। বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে তার জাবেদা কি হবে? একই, বিক্রি হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। কিন্তু বিলের জায়গায় আমি কি লিখবো? প্রদেয় বিল। আমি আগে দিয়েছিলাম বিলের মাধ্যমে পণ্য ক্রয়। বিলের মাধ্যমে পণ্য ক্রয় মানে আমি যখন কারো কাছ থেকে পণ্য ক্রয় করব, তখন যে বিলটা আমি দেবো সেটা হচ্ছে প্রাপ্য বিল, অর্থাৎ আমি ভবিষ্যতে যে বিলগুলো পাবো। আর বিক্রয় যদি আমি করি, সেটা আমি করব প্রদেয় বিল দিয়ে, অর্থাৎ যে বিলগুলো আমাকে পরিশোধ করতে হবে। তা আমি বিক্রয় করলাম একজনের কাছে পণ্য, তার কাছ থেকে আমি টাকা না দিয়ে আমার যে বিলগুলো পরিশোধ করতে হবে আমি তাকে সেই বিলগুলো দিয়ে দিলাম, অর্থাৎ সেই বিলগুলো পরিশোধ করবে। সাপোজ আমি 50,000 টাকা বিক্রয় করলাম 10,000 টাকার পণ্য, আমি তার কাছ থেকে টাকা না নিয়ে তাকে 10,000 টাকার যে প্রদেয় বিল আছে, যে বিলগুলো আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তাকে সেটা দিয়ে দিলাম। ওকে, সেক্ষেত্রে প্রদেয় বিল হিসাব হবে ডেবিট। আমার কি দায় হ্রাস পেয়েছে, দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, দায় হ্রাস পেলে হয় ডেবিট। সেক্ষেত্রে দায় হ্রাস পেয়েছে বিধায় প্রদেয় বিল হিসাব ডেবিট হয়েছে। আর বিক্রয়, আমার আয় বেড়েছে, আয় বাড়লে ক্রেডিট হয়। মুনাফাবিহীন যদি বিক্রয় হয় তার জাবেদাটা কি হবে? যেটা তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিক্রয়টা কখনো ক্রেডিট হয়, ডেবিট হয় না, কিন্তু একটা বিষয় বিক্রয় ডেবিট হয়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে, জাবেদার ক্ষেত্রে। যদি মুনাফাবিহীন বিক্রয় হয়, অর্থাৎ যে বিক্রয়ের কারণে আমার কোনো লাভই হয়নি, যে বিক্রয়ের কারণে আমার কোনো লাভ হয়নি, সেরকম বিক্রয়ের কারণে আমি বিক্রয়কে করে দেবো ডেবিট এবং ক্রয়কে করে দেবো ক্রেডিট। অর্থাৎ আমি ক্রয়ও করি নাই, বিক্রয় করি নাই। 5,000 টাকার পণ্য আমি ক্রয় করে নেই, 5,000 টাকার পণ্য আমি বিক্রয় করে নিই, ঠিক এরকম ধরে নেব। সেক্ষেত্রে আমি বিক্রয় হিসাব ডেবিট লিখবো আর ক্রয় হিসাব ক্রেডিট দেবো। ঠিক আছে, আমি বিক্রয় হ্রাস করে দিয়েছি, ক্রয় হ্রাস করে দিয়েছি। ওকে, এবার কিছু অন্যান্য জাবেদার দিকে আমরা দৃষ্টি দিই। যেমন নগদ প্রদান করা হলো, বা পাওনাদারকে প্রদান, বা হামিদকে প্রদান, নামও থাকতে পারে, বা পাওনাদারকে প্রদান হতে পারে। নগদ প্রদান, সেটা কথা, নগদে যদি তুমি কোনো টাকা শোধ করো, তখন জাবেদাটা হবে বিবিধ পাওনাদার হিসাব বা যে কোনো নাম হিসাব ডেবিট, এবং নগদ হিসাব আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে, নগদ হিসাব ক্রেডিট। আমার দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেলে ডেবিট, এবং সম্পদ চলে গিয়েছে, সেজন্য হ্রাস পেয়ে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সেজন্য নগদ হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে পরিশোধ করা হলে বা পাওনাদারকে চেক প্রদান বা হামিদকে চেক প্রদান, ঠিক একই রকম। এখানে নগদ হিসাব দিয়েছিলাম, এখানে ব্যাংক হিসাব হবে। এই এখানে ক্যাশ টাকা গিয়েছে, আর এখানে ব্যাংক থেকে টাকা চলে যাবে। এই হচ্ছে ডিফারেন্সটা। কথাটা ক্লিয়ার? ওকে, এবার দেখো, নগদে পাওয়া গেল, চেকের মাধ্যমে পাওয়া গেল, বা হামিদের নিকট থেকে পাওয়া গেল, বা দেনাদারের নিকট থেকে পাওয়া গেল। এরকম যদি হয়, তাহলে যদি শুধু নগদে পাওয়া গেল বলে আমি নগদের সাথে দিয়ে দেনাদার সাথে ক্রেডিট করে দেবো, অর্থাৎ যার থেকে আমি টাকাটা পেয়েছি সে আমার দেনাদার, তার নামও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নগদে পাওয়া গেলে নগদান হিসাব, চেকের মাধ্যমে পাওয়া গেলে ব্যাংক হিসাব দেবো, হামিদের নিকট থেকে পাওয়া গেলে নগদান হিসাব দেবো, দেনাদার নিকট থেকে পাওয়া গেলে নগদান হিসাব দেবো। শুধু চেকের মাধ্যমে পাওয়া গেলে আমি নগদানের জায়গায় ব্যাংক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে নগদ হিসাব ডেবিট, বিবিধ দেনাদার, বা আমার সম্পদ হ্রাস হচ্ছে, দেনাদার আমার সম্পদ ছিল, তাকে আমি আগে ডেবিট করেছিলাম, তার কাছ থেকে টাকা পাবো বলে, তখন আমি তাকে ক্রেডিট করে দিলাম, এবং আমার নগদ টাকাও আসছে, নগদ টাকা আসছে, সম্পদ বেড়েছে, সম্পদ বাড়লে ডেবিট, তাহলে আমার একটা সম্পদ বেড়েছে, একটা সম্পদ হ্রাস পেয়েছে। এটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। তোমাকে দুতরফায় বিবেচনা করতে হচ্ছে। ঠিক আছে, কোথাও লাভ বেড়েছে তো কোথাও লাভ কমবে, কোথাও দায় বেড়েছে তো কোথাও দায় কমবে। হ্যাঁ, দায় বাড়লো অথবা দায় কমলো, সম্পদ বাড়লো অথবা সম্পদ কমলো। ঠিক আছে, দায় কমেছে, সম্পদও কমেছে, এরকম হতে পারে। দায় বেড়েছে, সম্পদে বেড়েছে, এরকমও হতে পারে। ঠিক আছে, অথবা দায় বেড়েছে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, অথবা মালিকানা সত্ত্ব বেড়েছে দায় হ্রাস পেয়েছে, এরকম হতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে মূলত ধাবা। ওই হিসাব সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে, এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ এল আর ই এর মধ্যে তফাৎটা প্লাস মাইনাস হবে, কিন্তু এ এর সাথে এল বা এ এর সাথে ই, এই দুটো একই হবে। এ বেড়েছে, এদিকে ই বেড়েছে, এ বেড়েছে, এল বেড়েছে, এ হ্রাস পেয়েছে, এল হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে, ই হ্রাস পেয়েছে, কিন্তু এ বেড়েছে, এ কমেছে,
বেড়েছে হবে না, অর্থাৎ সম্পদ বেড়েছে তাও হবে না, সম্পদ বেড়েছে সম্পদ হ্রাস পেয়েছে। ওকে, ওইদিকে আবার দায় বেড়েছে পাওনাদার বেড়েছে, মালিকানা সত্ত্ব বেড়েছে তাও হবে না, কারণ এটা একই সাইডের জিনিস। ওই যে বললাম সমীকরণের বিষয়, দায় বাড়লে ওদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেতে হবে, অথবা দায় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে হবে, ঠিক উল্টোটা হতে হবে, যেহেতু এরা একই পার্শ্বের জিনিস। ব্যাংক হতে টাকা ওঠানো হলো বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে টাকা ওঠানো হলো বা ব্যাংক থেকে উত্তোলন, এই ধরনের যে কোনো একটা কথা থাকতে পারে। থাকলে সোজা কথা নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদ টাকা এসছে আমার কাছে, ক্যাশ টাকা বেড়েছে, সুতরাং নগদ হিসাব ডেবিট। আর ব্যাংক থেকে আমার টাকা হ্রাস পেয়েছে, সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো একদিক দিয়ে সম্পদ বেড়েছে, একদিক দিয়ে সম্পদ হ্রাস পেয়েছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে, মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করে, একই রকম যে আমাদের মালিক ব্যবসায়ীর কি হলো, ব্যবসায়ীর দায় হ্রাস পেলো, দায় হ্রাস পেলেই উত্তোলনশীল ডেবিট। সোজা কথা, মালিক যদি কোনো কারণে ব্যবসা থেকে উত্তোলন করে সবসময় উত্তোলনশীল ডেবিট, সেটা টাকা উত্তোলন করুক, নগদ টাকা, সেটা ব্যাংক থেকে উত্তোলন করুক কিংবা পণ্য উত্তোলন করুক, সবসময় উত্তোলনশীল কী হবে, ডেবিট হবে। এখন ব্যাংক থেকে তুলেছে বিধায় আমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে, সুতরাং ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে। বাকিতে বা ধারে পণ্য বিক্রয় বাবদ অনাদায়ী পাওনা হয়ে গেল বা কুঋণ হলে, এখানে খুব মন দিয়ে একটা বিষয় দেখো, এটা হচ্ছে আমাদের অতীতের একটা জাবেদার এন্ট্রি, জাবেদা দাখিলা যেটা আমরা দিতাম। বাকিতে বা ধারে যদি পণ্য বিক্রয় বাবদ অনাদায়ী পাওনা হয়ে যায়, শুধু যদি তোমাকে দেওয়া হয় যে অনাদায়ী পাওনা হয়ে গেল বা পাওনা অনাদায়ী হয়ে গেল, বা দেনাদার এত টাকা অনাদায়ী হয়ে গেল, বা দেনাদার মরে গেল, এত টাকা দেনাদার মারা গেল, হ্যাঁ, কিংবা এত টাকার কুঋণ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা তখন জাবেদা দিতাম অনাদায়ী দানের হিসাব ডেবিট, দেনাদার বা যে দেনাদারের নাম আছে সেই হিসাবকে। কিন্তু বর্তমান তোমাদের বইয়ে দেওয়া আছে যেটা, সেটাই তোমরা ফলো করবে, সেটা হচ্ছে কুঋণ সঞ্চিত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কথাটা কি বোঝাতে পারছি? কুঋণ সঞ্চিত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, এইটার জন্য জাবেদাটা হবে। অর্থাৎ কুঋণ হলে, অনাদায়ী দানা হলে, হ্যাঁ, বা অনাদায়ী পাওনা হলে এই জাবেদাটা হবে কুঋণ সঞ্চিত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবং যদি সেই কুঋণ সঞ্চিতি ধার্য করা হয়, কুঋণ থেকে যদি আমরা কুঋণ সঞ্চিতি ধার্য করি, তাহলে জাবেদাটা হবে কিন্তু আবার এরকম যে কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিত হিসাব ক্রেডিট হবে। কথা কি বুঝতে পারছি? কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিত হিসাব ক্রেডিট। আমার সঞ্চিতিটা হচ্ছে দায়, দায় বাড়লে ডেবিট হয়, আর কুঋণটা হচ্ছে আমার খরচ বা ক্ষতি, ক্ষতি বাড়লে ডেবিট হয়। ক্লিয়ার? আর এদিকে কুঋণ সঞ্চিতি, আমার দেনাদার, এটা কুঋণ সঞ্চিতিতে নিয়ে যাব, কুঋণ সঞ্চিতি হ্রাস পেয়েছে, যখন আমার দেনাদারের টাকাটা পাবো না, দেনাদার হ্রাস পেয়েছে, আমার কুঋণ সঞ্চিতিও হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কুঋণ সঞ্চিতিটা রাখা হয় ভবিষ্যতে আমি দেনাদার কাছ থেকে এত টাকা পাবো না, এই ধারণা করি। এখন মনে করি এরকম অবস্থায় একটু দেনাদার 500 টাকা দিল না, তাহলে আমি যে কুঋণ সঞ্চিতিটা রেখেছিলাম সেটা হ্রাস হয়ে যাবে, সেটা কমে যাবে। আর দায় যদি হ্রাস পায় সেটা ডেবিট হয়, দায় হ্রাস পেলে ডেবিট হয় এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। কথাটা ক্লিয়ার? ওকে, না বুঝলে বা না পারলে বা কোনো কিছু এন্ট্রি যদি তোমরা ঠিকমতো না বুঝো, আমাকে কমেন্টসে জানাতে পারো, আমাকে ফোন করতে পারো। ফোন নাম্বার মনে আছে তো? স্কুলের ফোন নাম্বারটা তো আছেই, 01556534858। তাছাড়া তোমরা আমাকে একটা রবি নাম্বারে ফোন করতে পারো, 01820362212। ওকে, বার্তা পাওয়া গেলো, 7 নম্বরের সব বার্তা পাওয়া গেলো, বা পাওনাদার বা করিমের নিকট থেকে প্রাপ্ত বার্তা, এরকমও থাকতে পারে। করিমের নিকট থেকে প্রাপ্ত বার্তা, পাওনাদার নিকট থেকে প্রাপ্ত বার্তা, বা শুধু বার্তা পাওয়া গেল, এরকম যদি থাকে তাহলে পাওনাদার হিসেবে ডেবিট, আমার পাওনাদার হ্রাস পাবে, দায় হ্রাস পাবে, এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, আমার বার্তা অর্থাৎ আয় বাড়বে, আমারটা আয় বাড়বে। আচ্ছা, বার্তাটা কি আসলে? দুই ধরনের বার্তা আছে, একটা হচ্ছে নগদ বার্তা, একটা হচ্ছে কারবারি বার্তা। এখানে যে বার্তার কথা বলা হচ্ছে এটা কিন্তু নগদ বার্তা। হ্যাঁ, পাওনাদারের কাছ থেকে যে বার্তাটা পাওয়া যায়, তো মনে করো পাওনাদার আমার কাছ থেকে পেত কত, 50,000 টাকা, সাপোজ 50,000 টাকা পেত। এখন এই টাকাটা আমার দেওয়ার কথা ছিল মনে করো 3 মাস পর, 3 মাস পর তাকে আমি 50,000 টাকা দিতাম, কিন্তু সে 15 দিন পরে সে বললো, প্লিজ ভাই আমার এখনই টাকার প্রয়োজন, 50,000 টাকা, তুমি আমাকে কাইন্ডলি এখনই 50,000 টাকা দাও, আমার লাগতেছে। এখন আমি বললাম কীভাবে দেবো, 3 মাস পরে যেহেতু দেওয়ার কথা ছিল, আমার কাছে তো এখন টাকা নেই। তখন সে বললো ঠিক আছে ভাই, তুমি আমাকে তাহলে 2,000 টাকা দিয়ে না বা 5,000 টাকা দিয়ে না, হ্যাঁ, তুমি আমাকে 5,000 টাকা কম দাও বা 2,000 টাকা কম দাও, অন্তত বাকি টাকাগুলো হলো দাও। তাহলে এই যে আমার 50,000 টাকা থেকে হঠাৎ করে যে 2,000 টাকা বা 5,000 টাকা কমে গেল, এটা আমার ডাইরেক্ট একটা লাভ না?
তাহলে আমি 3 মাস পরে 50,000 টাকা দিলে আমার বরাবর 50,000 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমি যদি এখন ওকে টাকাটা শোধ করে দিই আমাকে দিতে হচ্ছে 45,000 টাকা বা 48,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আমি অন্যের কাছ থেকে ধার নিয়ে হলেও টাকা ওকে পে করে দেবো না? অবশ্যই পে করে দেবো, কারণ আমার লাভ হচ্ছে, আমার একটা বার্তা আমি ওর কাছ থেকে পাচ্ছি, একটা ডিসকাউন্ট পাচ্ছি, তাই তো? একটা ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছি, সে কারণে কিন্তু এই বার্তাটা দেওয়া হয়, অর্থাৎ কোনো দেনাদার বা পাওনাদারের কাছ থেকে সহজে টাকা আদান প্রদান করার জন্য, অর্থাৎ খুব দ্রুতগতিতে টাকা আদান প্রদান করার জন্য বার্তাটা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, ও যেরকম বললো সে ঠিক আছে তুমি 2,000 টাকা দিও না, আমাকে 48,000 টাকা দাও। তাহলে এই যে 2,000 টাকা আমি ছাড় পেলাম, এই 2,000 টাকাটা পাওনাদার আমার কমে গেল না? সেজন্য পাওনাদার সুদ ডেবিট হয়েছে। দায় কমলে ডেবিট হয়, সেজন্য পাওনাদার সুদ ডেবিট। আর আমি যে 2,000 টাকাটা পেয়েছি আয় হিসেবে, এটা আমার লাভ হয়েছে বা আয় বেড়েছে বা লাভ বেড়েছে। আয়, দায়, লাভ বাড়লে ক্রেডিট হয়, সেজন্য প্রাপ্তবারটা ক্রেডিট হয়েছে। পুরাতন আসবাবপত্র বিক্রয়। যদি কোনো সম্পত্তি বিক্রয় করা হয় সব সময় সম্পত্তিটার নাম ক্রেডিট হবে, আর আমার ক্যাশ টাকা বেড়েছে নগদাংশ ডেবিট হবে। নগদাংশ ডেবিট, সম্পত্তিটা হিসাব ক্রেডিট, সম্পত্তির নামটা ক্রেডিট হবে। ঠিক আছে? এরকম যদি যন্ত্রপাতি বিক্রয় করা হয়, হ্যাঁ, পুরাতন যন্ত্রপাতি, পুরাতন কম্পিউটার, এগুলো সবগুলো, যদি পুরাতন কম্পিউটার হয় অফিস সরঞ্জাম হবে, ওই সরঞ্জাম ক্রেডিট হবে। অর্থাৎ কম্পিউটারকে আমরা যে হিসেবে চিনি সেই হিসেবে হবে, যে নাম থাকবে সেই নামই হবে। ঠিক আছে? একটা ফটো মেশিন করা হলো, অফিস সরঞ্জাম হবে যদি ফটোস্টেট মেশিন। ঠিক আছে? ঠিক সেরকম। যাই হলো, পুরাতন আসবাবপত্র বিক্রয় এ ধরনের। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, অবচয় ধার্য করা হলে অবচয় ডেবিট হবে, যেহেতু এটা ক্ষতি বাড়লে ডেবিট হয়, সেজন্য অবচয় ডেবিট। আর কেন ক্ষতি সেটা তো বলেইছি। আমি 5,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, 1 মাস পরে সে যদি বিক্রি করতে যায় আমাকে বিক্রি করতে হবে 4,000 টাকা, কেননা ধরে নেওয়া হবে যে 1,000 টাকা এর আয়ু কমে গেছে, সেজন্য এটা আমাদের একটা ক্ষতি, সেজন্য অবচয় ডেবিট হবে। আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট হবে। এটা কেন হবে? এটা আমার একটা দায় বাড়বে, এবং এই দায়টা আমার যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমার ক্রেডিট হিসেবে থেকে যাবে। যখন আমরা সেটা বাদ দিয়ে দেবো তোমার সম্পত্তির কাছ থেকে, তখন এটা কাজ শেষ। ঠিক আছে? তাহলে আসবাবপত্র অবচয় ধার্য করলে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে যদি আসবাবপত্র না বলে যন্ত্রপাতি বলে, তাহলে আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি হবে। ঠিক আছে? যা যা বলবে সেই সম্পত্তির নামই হবে এখানে। এরপর হচ্ছে জনতা ব্যাংকে বা যে কোনো ব্যাংকে চলতি হিসাব খোলা হলে ব্যাংক চলতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ওই যে বুঝতে পারছো, ব্যাংকে টাকা জমা হয়েছে, নগদ টাকা চলে গেছে। বিমা কোম্পানি বা অন্য কারো নিকট কমিশন পাওয়া গেল, অন্য কারো নিকট থেকে কমিশন পাওয়া গেল, নগদ হিসাব আমি ক্যাশ টাকা পাচ্ছি এবং প্রাপ্ত কমিশন আমার আয়, সম্পদ বেড়েছে, আয় বেড়েছে। বিনিয়োগ সুদ পাওয়া গেল, ঠিক একই রকম, সম্পদ বেড়েছে, আয় বেড়েছে, বিনিয়োগ সুদ হিসাব। বিনিয়োগ সুদ অর্জিত হয়েছে বা বিনিয়োগ সুদ বকেয়া রয়েছে, অর্জিত হয়েছে মানে বকেয়া রয়েছে, আমি টাকাটা এখনো পাইনি, পাওয়া গেলে যেরকম পাওয়া গেলে বলতো। যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা প্রাপ্য সুদ হিসাব ডেবিট দেব, সুদ আয় হিসাব ক্রেডিট দেব, অথবা যদি বিনিয়োগ সুদ হয় বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট দেব। ঠিক আছে? ঋণের সুদ দেওয়া হলো, ওই একই রকম খরচ হলে কি হবে? প্রদত্ত সুদ বা সুদ খরচ হিসাব ডেবিট, এবং নগদান হিসাব ক্রেডিট। আমার কাছ থেকে ক্যাশ টাকা চলে গেল। ঋণের সুদ বকেয়া আছে বা ঋণের সুদ খরচ যা এখনো পরিশোধ করা হয়নি, সেক্ষেত্রে প্রদত্ত সুদ বা সুদ খরচ হিসাব ডেবিট হবে, এবং পদের সুদ বা বকেয়া সুদ হিসাব ক্রেডিট হবে। সোজা কথা, বকেয়া কোনো খরচের জন্য সবসময় সেটা দায়, বকেয়া খরচ হচ্ছে দায়, সেক্ষেত্রে দায় বাড়লে বকেয়া খরচ সেটা ক্রেডিট হয়, এবং আমার সুদটা, প্রদত্ত সুদটা আমার একটা খরচ বাড়লে ডেবিট হয়। ঠিক আছে? এরপর দেখি দেওয়ার সম্পত্তির অবলোপন বা সুনামের অবলোপন। সকল প্রকার অবলোপনের জন্য অবলোপন হিসাব ডেবিট হবে এবং সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ক্রেডিট হবে। সেটা যদি দেওয়ার সম্পত্তি না হয়, যদি সুনাম হয়, সুনামের অবলোপন সুনাম হবে, অর্থাৎ যে হিসাবে নাম হবে সেই হিসাবে নামটা এখানে হবে। আর অবলোপন আমার একটা খরচ, আমার একটা ক্ষতি, সেজন্য ক্ষতি বাড়লে ডেবিট হয়। আর আমার যদি সম্পত্তিটা কমে যাচ্ছে সেজন্য সম্পদ কমলে ক্রেডিট হবে। কোনো ব্যক্তির নিকট হতে কর্জ বা ঋণ নেওয়া হয়, কর্জ বা ঋণ নেওয়া যদি হয় সেক্ষেত্রে আমার কাছে ক্যাশ টাকা আসে, নগদ ডেবিট, এবং সেই সংশ্লিষ্ট ব্যক্তিটা বা যে ব্যক্তির কাছ থেকে ঋণ নিচ্ছি সেই ব্যক্তির ঋণ হিসাবটা ক্রেডিট হবে। ঠিক আছে? তার নামে কিনতে হবে। যদি আমি বলি হামিদের নিকট থেকে ঋণ নেওয়া হলো, তাহলে এখানে হবে হামিদের ঋণ হিসাব। যেমন এখানে আছে হামিদের নিকট থেকে ঋণ নেওয়া হলো, তাহলে এখানে কি হবে? সংশ্লিষ্ট ব্যক্তি বলতে সে হামিদের ঋণ হিসাব। যদি করিম থেকে নেই তাহলে করিমের ঋণ হিসাব। ঠিক আছে? যদি ব্যাংক থেকে ঋণ নেই তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক ঋণ। একই রকম, যদি কোনো ব্যক্তি থেকে নেই তাহলে ব্যক্তির ঋণ হিসাব, যদি ব্যাংক থেকে নেই তাহলে ব্যাংক ঋণ হিসাব। কথা বোঝাতে পারছি? এই জাবেদাগুলো মোটামুটি তোমরা কিছুটা ফলো করলেই জাবেদা সম্পর্কে তোমাদের অভিজ্ঞতাটা ভালো অর্জিত হবে। এবং এই জাবেদাগুলোকে যদি আমরা উল্টাপাল্টা করে দেখি, জাবেদাগুলোই আমাদের ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে আসবে।
এবং এগুলোকেই তোমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, যাই হোক আমি একটা বাড়ির কাজ তোমাদের আজকে দিচ্ছি। এই বাড়ির কাজটা আমি আশা করব তোমরা করে আমাকে শুধু এর সাধারণ জাবেদা দাখিলাগুলো তোমরা দিবা, দিয়ে আমাকে ছবি তুলে অ্যাসাইনমেন্ট হিসেবে যদি পাঠাতে পারো বা ওখানে যদি লিখে পাঠাও তাও হবে, কোনো সমস্যা নেই। লিখেও পাঠাতে পারো, ওখানে একদম ওখানে বসে টাইপ করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি করতে পারো বা পাঠাতে পারো আমি বেশি খুশি হব, তোমাদের কাজও হবে। অথবা তোমরা খাতায় রেখে ছবি তুলে পাঠালেও চলবে। সচিন কর্মকার একজন ব্যবসায়ী 2017 সালের এপ্রিল মাসে তার ব্যবসা নিম্নোক্ত লেনদেনের সময় সংঘটিত হয়েছিল। এপ্রিল 1 জানাজা হচ্ছে চেক প্রাপ্তি যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দান, মারুফের নিকট থেকে ঋণ গ্রহণ 20,000 টাকা, আনতে ফেরত 500 টাকা, পুরাতন বাবদপত্র বিক্রয় 2,000 টাকা, দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, ব্যাংক কর্তৃক পদে বিল অর্থ পরিশোধ 3,000 টাকা, অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 7,000 টাকা, বিনিয়োগের সুদ আদায় হলো 1,000 টাকা, কমিশন অনুযায়ী 600 টাকা, ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা, পাওনাদারকে চেকে পরিশোধ 6,500 টাকা এবং বাট্টা প্রাপ্তি 500 টাকা। আরটা লাস্ট ওয়ান, আসবাবপত্রের পর অবচয় ধার্য করো 800 টাকা। ঠিক এই জাবেদাগুলো অর্থাৎ এই লেনদেনগুলো থেকে তুমি শুধু জাস্ট কি করবে, সাধারণ জাবেদা দাখিলাগুলো লিখবে। হ্যাঁ, তোমাদের হয়তো এরকম 3টা বা 5টা বা 6টা তোমাদের লেনদেন দেওয়া হবে, তার কাছ থেকে তোমাদের তার এই উদ্দীপকের আলোকে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া হবে। প্রথম প্রশ্ন দিলে মনে করে যে কোনোটা লেনদেন দিয়ে তোমাদের দিয়ে দেওয়া হলো, যেটা চালান করো, হ্যাঁ এটা ক্যাশ মেমো তৈরি করো, এটা ডেবিট ভাউচার তৈরি করো, এটা ক্রেডিট ভাউচার তৈরি করো, এইগুলো হতে পারে। খতে দিল 1 থেকে এত তারিখ পর্যন্ত জাবেদা দাখিল করো, গতে দিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত জাবেদা দাখিল করো। ঠিক এ ধরনের প্রশ্নটা হতে পারে। তো আমি তোমাদের শুধু কাজটা দিলাম, যে এই কাজটা হচ্ছে শুধুমাত্র এগুলোর একটা সাধারণ জাবেদা দাখিলা তোমরা আমাকে করে দিবে, ঘর করে অবশ্যই। আর পারলে তোমরা সেখানে ব্যাখ্যাও দিবা, বর্ণনাও দিবা। ওকে, তো আমি আশা করবো তোমাদের বাড়ির কাজটা করবে। তোমাদের এতক্ষণ অনেকক্ষণ হয়তো বা তোমাদের ধৈর্যচ্যুতি ঘটছে আমি জানি, ধৈর্যচ্যুতি ঘটলেও তোমাদের এটা এই ভিডিওতে তোমরা যদি বারবার দেখো তোমাদের লাভই হবে, ক্ষতি আশা করি হবে না। কারণ শুধুমাত্র পড়া আর অন্যজনের কাছ থেকে শোনার মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। এটা যদি বারবার শোনো এতে তোমাদের লাভই হবে, ক্ষতি হবে না। আমি আশা করবো তোমরা ভিডিওটা ভালো মতো দেখবে, বুঝবে। যদি কিছু না বোঝো আমাকে তোমরা ইনফর্ম করো, কমেন্ট করো কিংবা ফোন করো, ফোন করে জানাও। এবং আরও কীভাবে বা আর কি তোমাদের জানলে সুবিধা হবে বা কীভাবে জানালে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, তো যেহেতু এটা তোমাদের জন্য এই মুহূর্তে নতুন, মানে এই বিষয়টা যে অনলাইনে কীভাবে ক্লাস করতে হবে বা কীভাবে ক্লাস করছে এটা যেহেতু নতুন, সেক্ষেত্রে এই বিষয়ে যথোপযুক্ত জ্ঞান তোমাদের এখন থেকে অর্জন করতে হবে। ভবিষ্যতে হয়তো এই ধরনের লেখাপড়ার পরিমাণটা তোমাদের আরও বাড়তে পারে। ঠিক আছে, তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই পাঠ থেকে তোমাদের বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ, এবং পরবর্তী পাঠের জন্য তোমরা রেডি হবে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।